নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। শিশুদের রোগ যেন এক নতুন পৃথিবীর প্রথম খোলা জানালা, আর এই জানালা দিয়েই তারা দেখে বাবা মার মুখ, রঙিন খেলনা, খোলা আকাশ আর অগাধ স্বপ্ন। তবে যখন এই চোখে নেমে আসে অন্ধকার ছায়া, তখন আলো হারায় পথ। এই নিয়েই আজকে আমাদের আলোচনা। আমাদের আলোচ্য বিষয় হলো শিশুদের চোখের যত্ন। সত্যি কথা বলতে কি, আজকে আমরা শুধু চোখের অসুখ নিয়ে কথা বলবো না, আমরা কিন্তু আলো দেখাবার পথ নিয়েও আলোচনা করব, অনেক গল্প বলবো। আর আমার সাথে আজকে এই আলোচনায় রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ সান্যাল স্যার। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। এবং রয়েছেন ডক্টর রুদ্র প্রসাদ ঘোষ স্যার। সুস্বাস্থ্যে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। এবং অবশ্যই আছেন আমার খুব প্রিয় দর্শক বন্ধুরা পর্দার ওপারে। আপনারা চাইলে আমাদের ফোন করতে পারেন, আপনাদের জিজ্ঞাসা আমার কাছে রাখতেই পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেবার। প্রথমেই আসি ডক্টর সান্যাল আপনার কাছে। আসলে আমরা খুবই বাবা মা হিসেবে যত্নশীল, আমরা শিশুদের সব রকম পরিষেবা দিতে চাই, আমরা তাদের পড়াশোনার কথা ভাবি, খেলাধুলার কথা ভাবি, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের সম্বন্ধে কোথাও বোধহয় একটু অবহেলা থেকে যায়। সেই নিয়েই যেহেতু আমাদের অনুষ্ঠান, প্রথমেই জানতে চাইব যে একটি শিশুর চোখের গঠন বা দৃষ্টিশক্তির গঠন কিভাবে ঘটে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমাদের চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে। আমরা মায়ের গর্ভেই বহু রোগের ডায়াগনোসিস করতে পারি, বিভিন্ন প্যাথোলজি পরীক্ষা, আল্ট্রাসাউন্ড সমস্ত দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারি। কিন্তু এখনো পর্যন্ত আশ্চর্যজনকভাবে চোখের কোনো ডিফেক্ট জন্মের পূর্বে ধরা পড়ে না। মানে কোনো পরীক্ষা দ্বারাই আমরা কিন্তু চোখের কোনো গঠনগত সমস্যা আছে কি নেই সেগুলো ধরতে পারি না। কাজেই জন্মের ঠিক পরবর্তী পর্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তার চোখের কিভাবে তার গঠনটা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে তার যে চোখের যে ডেভেলপমেন্ট সেটা কীরকম হবে সেটা জন্মের পরেই স্থির হয়। তো একটা শিশু জন্মাবার পরে যখন সে একদমই ছোট, কয়েক দিনের বা কয়েক মাসের, তখন তো সে সব কিছু তার যেমন মাইলস্টোনস বলি আমরা, ধীরে ধীরে ডেভেলপ করে। সে একটা সময় বসতে শেখে, একটা সময় হাঁটতে শেখে, একটা সময় দাঁড়াতে শেখে। তো এইভাবে তার যেমন ডেভেলপমেন্টাল মাইলস্টোন হয়, ঠিক সেমনিভাবে চোখের দৃষ্টির ক্ষেত্রেও কিন্তু একটা মাইলস্টোনস আছে, যে এই সময়ে চোখের এই ঘটনা ঘটে এবং সে দেখতে পায়। তো সাধারণত আমরা যেটা বলি যে প্রথম জন্মাবার পরেই একটা চোখের পরীক্ষা করা, টর্চ লাইট এক্সামিনেশনই দরকার। মানে কোনো ক্লিনিকে নিয়ে গিয়ে দেখা নয়, বা যে শিশু রোগ বিশেষজ্ঞ তিনিও যদি দেখেন একবার, তাহলেও অনেক কিছু গঠনগত ত্রুটি যেগুলো থাকে জন্মগতভাবে সেগুলো ধরা পড়ে যায়। এরপরে ধীরে ধীরে তার বাড় হতে থাকে দৃষ্টি, এবং সেই দৃষ্টির বাড়ের মধ্যে প্রথম হচ্ছে যে দৃষ্টি নিবদ্ধ করতে শেখে, ফিক্সেশন ডেভেলপ করে। ধীরে ধীরে তার 6 মাস বয়সের মধ্যে সে ডেভেলপ করে ফেলে যে যখন মার মুখের দিকে তাকাতে থাকে, বা একটা সামনে একটা ইন্টারেস্টিং রঙিন অবজেক্ট ধরলে সে সেটার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। এগুলো ধীরে ধীরে তার ওভার ফিউ মান্থস গঠন হতে থাকে। তো এইভাবে তার দৃষ্টি সম্পূর্ণ স্বাভাবিক একটা অ্যাডাল্ট ফেজে পৌঁছতে 2 বছর প্রায় সময় লাগে। কাজেই সব কিছুই সে জন্মাবার পরেই সে আমার আপনার মতো বড়দের মতো স্বাভাবিক থাকে না। তো এই পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট, এই 2 বছরের পিরিয়ড। সেজন্য যে কোনো রোগ বা যে কোনো ধরনের সমস্যা যদি এই 2 বছরের মধ্যে দেখা যায়, তাহলে কিন্তু তার সারা জীবনের জন্য তার চোখের ওপর একটা প্রভাব থেকে যায়। সেই জন্য এই মাইলস্টোনসটা খুব ইম্পর্টেন্ট।
তবে এরপরে একটু আমরা আগে এগোই, 2 বছরের পরে আর 2-3 বছর 4 বছর প্রি স্কুলস গোয়িং বাচ্চাদের সম্বন্ধে একটু আলোচনা করা যাক। ডক্টর রুদ্র, আসছি আপনার কাছে। এই যে স্কুলে যাওয়ার আগে ছোট কিছু পরীক্ষা যদি আমরা করি তাহলে কিন্তু অনেক বড় সমস্যা এড়ানো যেতে পারে। খুব দেরি করে বাবা মায়েরা অনেক সময় আসেন যে বাচ্চা স্কুলের ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছে না, খুব কাছ থেকে টিভি দেখছে এবং নানান সমস্যা। এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় কি, বা কি কি ধরনের রোগ চোখের হতে পারে প্রি স্কুল গোয়িং বাচ্চাদের? আচ্ছা, প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা বাচ্চা দু চোখেই কম দেখে নাকি একটা চোখে কম দেখে, এইটা বোঝা ভীষণ জরুরি। যারা একটা চোখে কম দেখে আর একটা চোখে স্বাভাবিক দেখে সেই বাচ্চাদের চোখের চিকিৎসা অনেক বেশি জরুরি। এবার আসা যাক দুই চোখে কম দেখে কি কি সমস্যা হতে পারে। যেটা সবচেয়ে বেশি বা যেটা সবচেয়ে কমন সমস্যা সেটা হচ্ছে মায়োপিয়া, অর্থাৎ দূরের জিনিসটা কম দেখে। সেটা কি করে সহজে ধরা যায়? বাড়িতে বাবা মারা ধরতে পারেন যে বাচ্চাটা টিভি দেখতে গিয়ে কাছে চলে যাচ্ছে, বা দূরে গাছে কি পাখি বসে আছে বা কিছু একটা আছে, কেউ আসছে, দূর থেকে দেখতে পাচ্ছে না কিন্তু কাছ থেকে চিনতে পারছে। তো অনেক সময় যেটা হয়, আমরা বাচ্চাদের বকাবকি করি, তুমি ঠিকমতো দেখছো না, মন দিয়ে দেখো। এইটা একটা আমরা যদি এটা না করে তাদেরকে চিকিৎসকের কাছে পাঠাই, বা আর একটা স্কুল থেকে রিপোর্ট আছে যে আপনার বাচ্চা ফার্স্ট বেঞ্চে না বসলে বোর্ডের লেখা দেখতে পায় না, তো সেইটা যখন বাচ্চারা কমপ্লেন করে, মানে বাচ্চার টিচাররা কমপ্লেন করে বাবা মার কাছে, সেটা বাবা মার ক্ষেত্রে তখনই উচিত হচ্ছে বাচ্চাকে কোনো চক্ষু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে সেটার ব্যাপারে পরামর্শ নেওয়া। বেশ, আমরা মায়োপিয়া, দূরে দেখার বা কাছে দেখার এই সমস্যাগুলো নিয়ে নিশ্চয়ই আরও বিস্তারিতভাবে এগোবো। আরও একটি সমস্যা ডক্টর সান্যাল, যে বাচ্চা বুঝতেই পারছে না যে সে চোখে কম দেখছে। ধরুন একটা চোখে সে খুব ভালো দেখছে, একটা চোখে হয়তো একদমই দেখতে পাচ্ছে না। এই লেজি আই বা অ্যামব্লায়োপিয়া, এই ধরনের রোগ কি, বা বাবা মায়েরা বুঝবেন কি করে? এর কোনো নির্দিষ্ট বয়স আছে নির্ধারণ করার? প্রথমত খুব ছোট বাচ্চা হলে এটা বোঝা সম্ভব হয় না, কিন্তু আমরা যারা বাচ্চাদের দেখি তারা আমরা যখন পরীক্ষা করি তখন আমরা যদি দেখি যে বাচ্চাটির একটি চোখ হাত দিয়ে ঢেকে দিলে সে অন্য চোখটি দিয়ে দেখছে এবং আবার পাল্টে দিয়ে অন্য চোখটা বন্ধ করে আরেকটা চোখ দিয়ে দেখায়, যদি বাচ্চাটা আপনার হাত সরিয়ে দেয় তাহলে বুঝবেন যে ওই চোখটায় সে কম দেখছে। যে চোখটাকে আপনি আড়াল করছেন অন্য চোখটায় যদি সে কম দেখে, মানে রেজিস্ট করে অ্যাকচুয়ালি, যে আপনি যদি চোখটা আড়াল করেন তখন সে আপনার হাতটাকে সরিয়ে দেবে। এরকম যদি কোনো বাবা বা মা যদি এটা পরীক্ষা করে দেখেন আলাদা আলাদা দুটো চোখ, যে কোনো বাচ্চা এটা রেজিস্ট করছে কিনা, তবে এটা খুব মানে খুব যে কমন সেটা নয়, কিন্তু এর সাথে অ্যাসোসিয়েটেড যদি কোনো জিনিস থাকে, যেমন তার যদি ট্যারা চোখ থাকে, স্কুইন্ট থাকে, বা কোনো কারণে তার কনজেনিটাল ক্যাটারাক্ট থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করার, যেটা আমি প্রথমেই বললাম যে 2 বছর খুব ইম্পর্টেন্ট। এই 2 বছরের মধ্যে যদি বাচ্চাদের চোখের ট্যারা ভাব থাকে বা কোনো কারণে চোখের দৃষ্টিশক্তি ডেভেলপ, মানে চোখের ভিতরে আলোটা পৌঁছচ্ছে না, কনজেনিটাল ক্যাটারাক্ট বা জন্মগত ডেভেলপমেন্টাল ক্যাটারাক্টের জন্য, সেসব ক্ষেত্রে অ্যামব্লায়োপিয়া হওয়ার চান্স বেশি। আমরা নানান রকম ছবির সাহায্যে যদি এগুলো দেখি একটু ডিটেইলসে, তাহলে বুঝতে হয়তো সুবিধে হবে। হ্যাঁ, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা 4টে আইয়ের একটা ক্রস সেকশন যদি আমরা করি, আমরা দেখব নর্মাল অর্থাৎ স্বাভাবিক দৃষ্টি যাদের আছে তাদের ক্ষেত্রে লাইটটা দূর থেকে পড়ে তার রেটিনার যেটা আলোক সংবেদী অংশ বা ম্যাকুলায় সেই আলোটা এসে পড়ছে, এটা হচ্ছে নর্মাল ভিশন। মায়োপিয়ায় কি হয়? মায়োপিয়ায় এই যে চক্ষু গোলক, এটার লেন্থটা বেশি থাকার জন্যে আলোটা এসে সামনে পড়ছে, সেই জন্যে সে দূরের জিনিস দেখতে পাচ্ছে না। তৃতীয় যেটা হচ্ছে হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া, এই তৃতীয়টার ক্ষেত্রে যেটা হচ্ছে আলোর চোখের যে গোলক, সেই গোলকটা নর্মাল যেটা সাইজ হওয়া উচিত তার থেকে ছোট হওয়ার জন্যে গোলকটা ফিজিক্সের ভাষায় কনভার্জ করছে চোখের বাইরে গিয়ে, এই ক্ষেত্রেও চোখটায় সে স্পষ্ট দেখতে পায় না। এবং চতুর্থ হচ্ছে অ্যাস্টিগমাটিজম। এতে কি হচ্ছে, চোখের যে প্রতিসরণের লেয়ারগুলো বা রিফ্র্যাকশনের লেয়ারগুলো, সেইগুলো অসম হওয়ার জন্যে বিভিন্ন জায়গায় গিয়ে এরা
মিলিত হচ্ছে, যার জন্যে একটা বাচ্চা একটা অবজেক্টের চারধারে বিভিন্ন রকম শ্যাডো দেখছেন। এইটাকে বলে অ্যাস্টিগমাটিজম। ডক্টর সান্যাল যেটা বললেন যে অ্যাম্বলায়োপিয়া হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকে এই হাইপারোপিয়ায়। তার কারণ হচ্ছে হাইপারোপিয়ায় সে দূরে এবং কাছে এ দুটোই দেখতে পাচ্ছে না, ওয়্যারএজ ইন মায়োপিয়া সেই বাচ্চাটি কিন্তু কাছের জিনিস খুব ভালো করে দেখছে কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছে না। সেই জন্যে আমরা অনেক সময় বাবা মাদের কাছ থেকে শুনি, ওরে বাবা আমার বাচ্চার মাইনাস পাওয়ার, সে খুব ভয় পেয়ে গেছে এরকম একটা দেখে। কিন্তু তখন তাকে বলতে হয় আপনার মাইনাস পাওয়ার আছে আপনার বাচ্চা বলেই আমরা কিন্তু তাকে গ্লাস দিয়ে পাওয়ারটাকে ঠিক করতে পারছি। কিন্তু যদি হাইপারমেট্রোপিয়া বা প্লাস পাওয়ার দিয়ে কারেক্ট করতে হতো, সেটা কিন্তু একটা বয়সের পর কারেক্ট করা যায় না, সেইগুলোই রেজাল্ট অ্যাজ লেজি আই বা অ্যাম্বলায়োপিয়া। স্কুইন্টের ছবিতে আরেকটা কারণ যেটা বলছিলাম যে স্কুইন্ট বা টেরা চোখ, তার যে সেক্ষেত্রে অ্যাম্বলায়োপিয়া হওয়ার চান্সেস বা লেজি আই হওয়ার চান্সেস বেশি থাকে। আমরা সবাই এটাকে লক্ষ্মী টেরা ভাবি। ছবিটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন লক্ষ্মী টেরা বলে কিন্তু কোনো কথা হয় না, সবসময় টেরাটা অ্যাবনর্মাল। ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন। এই যে দুটো চোখের দৃষ্টি দেখবেন, একটা চোখ নাকের দিকে একটু সরে আছে, এই যে ব্যাপারটা এটা কিন্তু স্বাভাবিক নয়। এক্ষেত্রে এটা ডাইভারজেন্স স্কুইন্ট, চোখের তারাটা একদিকে বাইরের দিকে সরে গেছে। আর আগের ছবিটা যেটা দেখালাম ওটাকে বলা হয় কনভার্জেন্স স্কুইন্ট বা নাকের দিকে সরে আসা। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু অনেক সময় দেখা যায় যে দৃষ্টিশক্তি যে চোখটায় ট্যারা হয়ে যাচ্ছে, যে চোখটা স্বাভাবিক ভাবে নয়, তাদের ক্ষেত্রে আপনার অ্যাম্বলায়োপিয়া বা লেজি আই ডেভেলপ করে। তো এটা আমাদেরকে সবসময় গুরুত্ব দেওয়া উচিত। যদি বাচ্চা ট্যারা মনে হয় তাহলে অবশ্যই তার কাছাকাছি চিকিৎসককে গিয়ে দেখানো উচিত যে তার দৃষ্টিশক্তির কোনো তফাৎ হচ্ছে কিনা। এইটাও আরেকটা যে বাচ্চা যদি কোনো অ্যাবনর্মাল হেড পশ্চার থাকে, ছবিটা দেখুন তাহলে এই অ্যাবনর্মাল হেড পশ্চার এটাও কিন্তু একটা অ্যাবনর্মাল। সবাই ভাবে বলতে থাকে যে ঘাটটা সোজা করে দেখো, কিন্তু তার বেসিক্যালি একটা প্রবলেমের জন্য সে ট্যারার চোখ বা তার মাসেলের কোনো প্রবলেমের জন্য সে এরকম একটা হেড পশ্চার নিয়ে দেখে। এগুলো হলেও আপনার অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। বেশ, আমরা ডক্টর রুদ্র আমরা আলোচনা করছিলাম যে মায়োপিয়া নিয়ে কিন্তু অনেক প্রচলিত ধারণা আছে এবং যথেষ্ট অ্যাওয়ারনেস এটা নিয়ে হচ্ছে। তবে বাবা মায়েদের একটা মনে হয় যে বাবা এইটুকু বয়সে চশমা পরবে বা চশমা এত তাড়াতাড়ি দিলে হয়তো সারা জীবন চশমা পরে থাকতে পারে বা ছোট বাচ্চাদের চশমার প্রয়োজনীয়তাই নেই। এই যে ধারণাগুলো, এগুলো কতটা ভুল বা এই ধারণা সম্বন্ধে আপনার মতামত কি? এবং আরও এই অত্যাধুনিক যুগে, টেকনোলজির যুগে এটাও কি ঠিক যে মোবাইল বেশি দেখার কারণে চোখে মায়োপিয়া হচ্ছে? আচ্ছা, প্রথমে যেটা বলবো যে এই ছবিতে আপনারা দেখতে পাবেন যে একটা বাচ্চা চশমা পরছে, সে একটা প্রামাণ্য একটা ছবি দেওয়া হচ্ছে। তা এর থেকে যেটা আমি বলতে চাচ্ছি যে একটা বাবা মা যখন এসে খুব আতঙ্কিত হয়ে পড়ে যে আমার ছেলেকে চশমা দেবো, আর তো অন্য আমার পাশের বাড়ির ছেলেটার তো চশমা নেই, সারা জীবন কি চশমা পরতে হবে? আমি তাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করি, আপনার উদ্দেশ্য কি ছেলেকে ঠিক দেখানো, নাকি চশমা পরিয়ে নাকের ওপর একটা আলাদা একটা যন্ত্রর মতো একটা জিনিস বসে থাকবে সেইটা? এবং তাদেরকে বোঝাতে হয় যে চশমাটা এটা তার ছেলের দৃষ্টির জন্য এবং ভবিষ্যতে সব কিছু যাতে সে পড়াশুনো ঠিক মতো করতে পারে, স্বাভাবিক বৃদ্ধি বা স্বাভাবিক চারিত্রিক গঠন ইত্যাদি সব কিছু করতে গেলে দেখাটা খুব জরুরি। এবং মাইনাস পাওয়ার যাদের, তারা দূরের জিনিসটা দেখতে পায় না, যার ফলে তারা না একটু, যাকে পরিভাষায় সেলফ সেন্টার্ড বলে, তাদেরকে যদি চশমা না দেওয়া হয় তারা সেই রকমই হয়ে থাকে। ফলে এইগুলো একটা কাউন্সেলিং খুব প্রয়োজন, বাচ্চার বাবা মাকে বোঝানো যে চশমাটা পরতে হবে, এবং চশমাটা পড়লেই যে সারা পৃথিবীর অন্ধকার নেমে এলো তা না, বরং উল্টোটাই সারা পৃথিবীর আলোটা তার কাছে চলে এলো। এটা হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখন কিন্তু মায়োপিয়া যেটাকে বলা হয়, অর্থাৎ শর্ট সাইটেডনেস যেটাকে বলা হয়, সেটাকে কন্ট্রোল করার জন্য কিছু কিছু ওষুধ বা চোখের ড্রপ বেরিয়েছে। এখনো পর্যন্ত সেটা একটা রিসার্চ লেভেলে আছে, কিন্তু কিছু কিছু ওষুধ এখনো পর্যন্ত অলরেডি মার্কেটে এসে গেছে। যেমন একটা হচ্ছে লো ডোজ অ্যাট্রোপিন। একটা বয়স পর্যন্ত এই ওষুধটা দিয়ে দেখা গেছে যে মায়োপিয়া
বৃদ্ধিটাকে কমানো গেছে। এই নয় যে মায়োপিয়াটা যার -5 আছে তার 0 হয়ে গেল, সেরকম নয়, কিন্তু -5টা হয়তো 5 বছর পর -5.5 হলো বা 5.25 হলো। আর যদি রিহ্যাবিলিটেশন অফ মায়োপিয়া বলেন, তার মধ্যে কন্ট্যাক্ট লেন্স আছে, যে কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে চশমা ছাড়া দেখা যায়। 18-19 বছর বয়সের পর যখন তার পাওয়ারটা স্থির হয়ে যায়, তখন কিছু লেজার পদ্ধতির মাধ্যমে সেই পাওয়ারটাকে 0 করে দেওয়া যায়। এবং মায়োপিয়া যাদের আছে, অর্থাৎ শর্ট সাইটেডনেস, তাদের রেটিনায় কিছু স্বাভাবিকভাবেই কিছু সমস্যা আসতে পারে। সেইগুলোর জন্য চক্ষু ডাক্তারের কাছে একটা রেগুলার বেসিসে চিকিৎসা করানো, মানে দেখানো, এবং যদি কিছু দোষ থাকে তার চিকিৎসা করানোটা ভীষণ জরুরি, এবং এই অ্যাওয়ারনেসটা ভীষণ জরুরি। তবে স্কুলে যাওয়ার আগে কি কি ধরনের চোখের পরীক্ষা একজন অভিভাবক হিসেবে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে করাতে পারে, বা কতদিন অন্তর এগুলো করানো উচিত? এই রুটিন আই চেকআপ শব্দটা যে আমরা শুনি, রুটিন আই চেকআপ বলতে আমরা কি বুঝি? আমি আমার পেশেন্টদের সবসময় আমি বাবা মারা যারা আসেন বলি যে একটা এক্সামিনেশন অ্যাট বার্থ, যেখানে আমরা জন্মগত ত্রুটিগুলো ধরতে পারি। আরেকটা বাচ্চা যখন একটু কোঅপারেটিভ হয়, যদি না তার কোনো অন্য অ্যাবনর্মালিটি দেখা যায় যে তার টেরা হচ্ছে বা অন্য কোনো ডিজিজ কিছু সাসপেক্টেড হচ্ছে, তাহলে রুটিন, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক নর্মাল, তাকে অ্যারাউন্ড 4 to 5 years বিফোর স্কুল যখন সে কোঅপারেট করতে পারে, সেই সময় অবশ্যই একটা রুটিন চেক আপ করা উচিত। এবং যদি কোনো রকম তার ফ্যামিলি হিস্ট্রি অফ হাই মায়োপিয়া, বাবা মা দুজনেই খুব হাই মায়োপিক, তাদের চান্সেস অফ মায়োপিয়া বেশি সেই সমস্ত বাচ্চাদের, বা একজন প্যারেন্ট মায়োপিক অন্যজন নয়, তাদেরও অন্যদের থেকে চান্স বেশি। তো তার সেক্ষেত্রে আপনাকে এইটা রুটিন পদ্ধতি হিসেবে 2 বছর 3 বছর অন্তর অন্তর, বা সে যদি কোনো কমপ্লেন করে অবশ্যই দেখা উচিত। আর যখন কোনোভাবে তারা চেক আপে যায়, তখন ডাক্তারবাবু তার পাওয়ার বা তার দৃষ্টি চেক আপ করেই নেন। কাজে রুটিন চেক আপটা এইভাবেই আমরা করি, যে কোনো সমস্যা না থাকলেও বাচ্চা যদি একবার ক্লিনিকে দেখায় বিফোর স্কুল, বা যার পড়াশোনার চাপ যখন বাড়ছে, ধরুন 9-10 বছর হয়ে গেছে, কোনোদিন চোখ দেখানো হয়নি, হঠাৎ দেখলেন একটা চোখে পাওয়ার, সে অন্য চোখটা রুটিনে দেখা গেল যে তার একটা চোখে অ্যাম্বলিওপি, এটা তো খুব স্বাভাবিকভাবে আমরা দেখি। অনেক অ্যাডাল্ট পেশেন্টই আছে তারা কোনোদিনই চোখ দেখায়নি, যখন প্রথম এলেন তখন দেখা গেল অন্য চোখে অনেক হাই পাওয়ার। সেটা ছোটবেলা ধরা পড়লে হয়তো চিকিৎসা করলে সুবিধে হতো। অক্লুশনের ছবি যদি আমরা দেখাই, তাহলে এটা একটা চিকিৎসা পদ্ধতি। এই ছোটবেলা যদি ধরা পড়ে, মানে আমরা অন্য চোখটা যেটা ভালো চোখ সেটাকে বন্ধ করে দিই। ছবিটা আমার অক্লুশনের ছবিটা দেখো। তো যাই হোক, সেটা বলছে এই যে এই একটা প্যাচ আছে, আর আমার ছবিটা দেখো একটা, যদি ওটাতে থাকে। অক্লুশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাস্টের এটাতে আছে। অক্লুশনটা এই জন্য ইম্পর্টেন্ট যে যে চোখটা উইক বা লেজি, সেই চোখটা দিয়েই সে দেখবে। ভালো চোখটা কিছুক্ষণের জন্য সারাদিনের মধ্যে 3 to 4 hours বা 6 hours, যেরকম তার অ্যাম্বলিওপিয়ার ট্রিটমেন্টের ছবিটা দেখো। হ্যাঁ, এই যে এই ছবিটা দেখুন, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা কমপ্লিট অক্লুশন আমরা বলি। দেখুন, একটা ছবিতে দেখা যাচ্ছে প্যাচটা পুরোটা লেগে আছে, আর একটা ছবিতে দেখা যাচ্ছে প্যাচটা কিন্তু হাফ লেগে আছে এবং একটা কোণ দিয়ে সে দেখছে। এটা কিন্তু খুব কমন। বাচ্চাদেরকে আপনি স্কুলে পাঠিয়ে দিলেন প্যাচ দিয়ে, সে বাচ্চারা গিয়ে কিন্তু স্কুলে প্যাচটা খুলে ফেললো, আবার ফেরার আগে পড়ে ফেললো। তো এটা বাচ্চাদের তো আপনি খুব জোর করে এটা করতে পারেন না। সেই জন্য বাড়িতে থাকাকালীন আমরা এখন যেটা বলি, ইন্টেন্স অক্লুশন 3 to 4 hours এবং কমপ্লিট অক্লুশন, যাতে কোনো আলো না যায়। তো লেজি আইয়ের কিন্তু চিকিৎসা বলতে এখনো এটাই গোল্ড স্ট্যান্ডার্ড। এছাড়া এখন আরও অনেক ডিভাইসেস আসছে যেগুলো দিয়ে আমরা অ্যাম্বলিওপিয়া চিকিৎসা করি। সেগুলো সমস্ত ডিজিটাল ওয়ার্ল্ডে আসছে, ডিজিটাল ডিভাইসেস। সেগুলো তো আলোচনার বাইরে, সেগুলো এক্সপেরিমেন্টাল স্টেজে আছে এবং সেগুলোর কিছু খরচ সাপেক্ষ। বাট অক্লুশন হচ্ছে মেন থেরাপি উইথ গ্লাস। যার রিফ্র্যাক্টিভ এরার বা যার যেরকম পাওয়ারের সমস্যা, সেই চশমাটা পরবে এবং চশমার তলায় এই অক্লুশনটা করবে, চশমার কাছে এই প্যাডটা লাগাবে না। এটাই আমার বলার উদ্দেশ্য। এবং একদমই তাই। এবং চোখের সমস্যার জন্য শিশুরা খেলাধুলোয়, পড়াশোনায় অনেক সময় পিছিয়ে পড়ে। এতে তাদের মনোবল কমে যায়, তারা নিজেদের অযোগ্য মনে পড়ে, নিজেদের গুটিয়ে নেয়। সেই সময় বোধহয় আমাদের তাদের পাশে থাকতে হবে এবং তাদের হাতটা আর একটু শক্ত করে ধরতে হবে। ডক্টর রুদ্র, তার পরের আলোচনায় আসি যে
ধরুন এই ঋতুর পরিবর্তনের সময় নানান ধরনের চোখের সমস্যা কিন্তু দেখা দেয়, শিশুদের বড়দের সকলেরই হয়। এবং ধরুন সে একটু চোখ দিয়ে জল কাটছে, চুল কাটছে, লাল হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো কি বা কেন ঠিক হয় বা এর প্রতিকারটাই বা কি? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে ভার্নাল কনজাংটিভাইটিস বলে একটা রোগ হয়। একটু ছবিটা দেখালে বুঝতে পারবেন ছবিটা কীরমভাবে একটা লাল চোখ নিয়ে একটা বাচ্চা কীরমভাবে প্রেজেন্ট করে। এর চোখের নিচের দিকে এবং ওপরের দিকটা একটা পিঙ্ক কালারের অর্থাৎ গোলাপি কালারের একটা আভা আসে, এটা চোখের দিকে তাকালে বোঝা যাবে। আর বাচ্চার যেটা হবে সে ভীষণ রকমভাবে চোখ চুলকাবে এবং লম্বা লম্বা পিচুটির মতো ডিসচার্জ হবে। তো এইটার নাম হচ্ছে স্প্রিং ক্যাটার অথবা ভার্নাল কনজাংটিভাইটিস। এটা আমাদের দেশে বিশেষ করে যেখানে চাষবাসের এলাকা যেখানে বেশি, যেমন আমাদের রাজ্যে দক্ষিণ 24 পরগনা একটা জায়গা যেখানে এই ধরনের ভার্নাল কনজাংটিভাইটিস খুব বেশি হয়। মেনলি আমরা সাধারণত 3টে জিনিস পেশেন্টকে প্রিভেনশনের জন্য বলি। নোংরা জল অর্থাৎ পুকুরের জল, ধুলো, চড়া রোদ্দুর, যে জিনিসগুলোয় তার স্বাভাবিক অ্যালার্জি হয় সেই জিনিসগুলো অ্যাভয়েড করা। বেশ, আমরা আরও আলোচনায় চলে যাব, তার আগে দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা জেনে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। হ্যালো, হ্যালো, আমার নাম ঋষিকা চৌধুরী। আমার প্রশ্ন হলো যে মায়োপিয়া আর হাইপারনোমিয়াতে যে লাইট রেজ গুলো ঢুকছে চোখের মধ্যে, সেইগুলো পার্থক্যটা কি? ছবিটা আপনারা বোঝা যাচ্ছে না, তাই জন্য আমি জিজ্ঞাসা করছি। বাহ, আমাদের দর্শক বন্ধুরা খুব মন দিয়ে আমাদের অনুষ্ঠান দেখছে, বোঝাই যাচ্ছে। আপনি শুনতে থাকুন, আমরা আবার সেই ছবিতে ফিরে যাচ্ছি, সেই আলোচনাতে ফিরে যাচ্ছি। ডক্টর রুদ্রের ব্যাপারে হ্যাঁ, মানে আমি আরেকটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা একটু দেখলে, প্রথম ছবিটা হচ্ছে, একটু ছবিটা দেখান। প্রথম যে ছবিটায় আছে সেই ছবিটায় নর্মাল ভিশন, অর্থাৎ আলো রেটিনার ম্যাকুলাতে এসে লাইটগুলো পড়ছে, এটাকে নর্মাল ভিশন। মায়োপিয়ায় হচ্ছে চোখের সামনে আলোগুলো এসে পড়ছে, হাইপারোপিয়ায় চোখের পেছনে গিয়ে পড়ছে। কোনোটাই কিন্তু চোখের রেটিনার পেছনে গিয়ে পড়ছে, অর্থাৎ ঠিক আমরা যেইটা আলোক সংবেদী চোখের যে অংশ অর্থাৎ ম্যাকুলায় আলোটা পড়ছে না, যেটা প্রথম চোখটার ক্ষেত্রে দেখলে বুঝতে পারবেন আলোক সংবেদী ম্যাকুলায় গিয়ে আলোটা পড়ছে। মায়োপিয়ার ক্ষেত্রে আগে পড়ছে, হাইপারোপিয়ার ক্ষেত্রে পেছনে পড়ছে, এবং অ্যাস্টিগমাটিজমের ক্ষেত্রে বিভিন্ন অ্যাক্সিসে পড়ছে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গায় পড়ছে না, কেউ সামনে পড়ছে, কেউ পেছনে পড়ছে, কেউ বাঁদিকে, কেউ ডান দিকে। আশা করি এই ছবিটা থেকে আপনি বুঝতে পেরেছেন যে খুব সহজ করে যদিও বোঝানোর চেষ্টা করা হয়েছে। এর পরের আলোচনায় যাই ডক্টর সান্যাল, যে আজকাল শিশুদের সব কিছুর সঙ্গী কিন্তু মোবাইল, তারা মোবাইলে পড়াশোনা করছে, মোবাইলে খেলছে, এবং আমরা বড়রা সেই জিনিসটা তাদের হাতে তুলে দিয়েছি। ডিজিটাল আই স্ট্রেন একটা বড় সমস্যা। এই ব্যাপারে শিশুদের কিভাবে চোখের যত্ন নেওয়া উচিত, কি করা উচিত, এবং ওই 20-20-20 যে রুল, সেটা কি জিনিস? বেসিক্যালি সারা পৃথিবীতে 80% লোক এখন মোবাইলে আসক্ত, বাচ্চারাও এর থেকে বাইরে নয়। তার বেশিরভাগ সময় তাকে বাবা মা বেরিয়ে যাচ্ছেন দুজনেই কাজে, এবং বাচ্চা বেশিরভাগটা সময় মোবাইল নিয়ে কাটাচ্ছে। এটাতে দুটো জিনিস হয়, একটা তো হচ্ছে তার চোখের উপরে একটা এফেক্ট পড়ছে, একটা মানে একটা ইলুমিনেটেড ডিভাইস সবসময় চোখের সামনে যদি থাকে, চোখের যে সমস্যাগুলো হয়, আমাদের ওভার অ্যাকোমোডেশন হয়, মানে আমরা কাছের জিনিসটাকে খুব মানে চোখের যে মাসেলগুলো সেগুলোকে সংকুচিত করে ফোকাস করার চেষ্টা করি। এটা রিফ্র্যাক্টিভ এরারের জন্যে দায়ী হিসেবে ধরা হয়। এটা ছবিটা নয়, এটা তো ডিজিটাল আই স্ট্রেন পরে বলছি ওটা। তো এই 1 নম্বর কথা হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে যে তার মানে তার আউটডোর অ্যাক্টিভিটিস কমে যায়। আউটডোর অ্যাক্টিভিটিস কমে গেলে দেখা যাচ্ছে যে আমরা যদি এই রোদ্দুর যদি আমাদের চোখে না লাগে, তাহলে এই যে সাদা অংশ বা স্ক্লেরা যাকে বলি আমরা, সেই স্ক্লেরাটা যেরকমভাবে মানে এই স্ক্লেরার অংশটা স্টিফেনিং হওয়া মানে শক্ত হয়ে যাওয়া, সেটা হয় না।
সেক্ষেত্রে অনেকটা নরম থাকে এবং সেটাতে দেখা যাচ্ছে যে এদের এই যে ডক্টর রুদ্র বোঝালেন যে যে আলো যে প্রতিসরণের পরে আলোটা রেটিনার সামনে এসে পড়ছে, তো এই যাদের ক্ষেত্রে এই সারাক্ষণ আমরা ডিজিটাল ডিভাইসের সামনে বসে আছি, তাদের অল্প মায়োপিয়া হয়তো আছে, তাদের ওই আইবলটা আর একটু বড় হতে থাকে, যেহেতু সাদা অংশ বা স্ক্লেরাটা স্টিফ হয় না, নরম থাকে, তো যেরম যেরম গ্রোথ হয় আইবলটাও বড় হতে থাকে, তো আরো মায়োপিয়ায় চলে যায়। আরো ডিজিটাল আই স্ট্রেনের ছবিটা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। দর্শক বন্ধু একটু সঙ্গে রয়েছেন, একটু ফোনটার নিয়ে সমস্যাটা জেনে নিচ্ছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, বলুন আপনার সমস্যাটা। আমার প্রশ্ন হচ্ছে যে আমি নদিয়া তেরোটা থেকে বলছি, দেবনারায়ণ বিশ্বাস। আমার ছেলের বয়স 11 বছর, এই 6 মাস হলো ওর চোখের একটু সমস্যা লক্ষ্য করে আর কি, ওই টিভি দেখতে গিয়ে চোখগুলো একটু ইয়ে করতো আর কি, ছোট ছোট করতো। ডাক্তারবাবু দেখানো হয়েছে এবং মায়োপিয়া ধরা পড়েছে আর কি, একটা চোখের পাওয়ার -5, একটা -2.5। আমি যে ডাক্তারবাবুর কাছে যেটা প্রশ্ন করে রাখতে চাচ্ছি যে এই যে চিকিৎসাধীন অবস্থায় থাকলে পাওয়া কি বাড়া কমা করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, এই বছরে কতবার চেক আপ করতে হবে ম্যাডাম একটু জানাবেন বা স্যাররা জানাবেন। আর মায়োপিয়া রোগীদের ক্ষেত্রে, আমার ছেলে তো 11 বছর বয়স, তা সেক্ষেত্রে ওর চোখের যত্ন কিভাবে নেবো? অবশ্যই শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই আলোচনা করব। আর একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। বলুন, শুনছি। নমস্কার, হ্যাঁ সৃজিতা বিশ্বাস বলছি, ভিআইপি লেকটাউন থেকে। ম্যাম, আমার প্রশ্নটা হচ্ছে শিশুদের চোখের সমস্যা যেটা বলছে, শিশুরা ধরুন ছোট মানে চোখের সমস্যা হয় একটা 3খানা আমি কারণ বলছি ম্যাম, যেটা হচ্ছে ধরুন তারা অনেকক্ষণ স্ক্রিন টাইমটা অনেকক্ষণ ধরে দেখছে একটা মোবাইলে, ধরুন তারা মানে খেতে চায় না, তাদের কি হয় তারা মোবাইল নিয়ে বসে থাকে, তারা তখন মোবাইলে অনেকক্ষণ ধরে স্ক্রিন টাইমটা দেখছে বলে তাদের সমস্যাটা এখন টানা একদম ঠিক চোখের ক্ষতিটা হচ্ছে। আরেকটা হচ্ছে ধরুন অ্যাম্বলিওপিয়া আর স্ট্র্যাবিসমাসের মধ্যে তফাৎ আছে। বেশ, খুব সুন্দর একটা প্রশ্ন উনি করেছেন। দর্শক বন্ধুদের প্রথম প্রশ্নে যাব ডক্টর রুদ্র, যে মায়োপিয়ার সম্বন্ধে উনি যে 3টে প্রশ্ন করেছেন সেটা যদি একটু বলেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন। 11 বছরে আপনার বাচ্চার ডায়াগনোসিস হয়েছে মায়োপিয়া, এবং একটা চোখে 5 এবং আরেকটা চোখে 6, এরকম একটা আড়াই। তো যেটা কর্তব্য আপনার সেটা হচ্ছে বাচ্চাকে দেখা যে ঘুমোনো এবং চান করা ছাড়া সে যেন সবসময় চশমা পরে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এটা তার ডেভেলপমেন্টের জন্য খুব দরকার, চোখের ডেভেলপমেন্ট না, তার পড়াশোনার ডেভেলপমেন্ট, তার খেলাধুলোর ডেভেলপমেন্ট, তার চারিত্রিক ডেভেলপমেন্ট, সব কিছুর জন্যে তার চশমাটা দরকার। তার চশমাটা যেন সবসময় থাকে। 2 নম্বর হচ্ছে এটা বাড়বে কিনা। হ্যাঁ, বাড়ার থিওরিটিক্যাল চান্স আছেই। 18 থেকে 19 বছর, অর্থাৎ যতদিন একটা মানুষের শারীরিক বৃদ্ধি হয় ততদিন মায়োপিয়া বাড়তে পারে। তো যদিও ইদানিংকালে আমি এর আগের আলোচনায় বলছিলাম, লো ডোজে অ্যাট্রোপিন বলে একটা ড্রপ এখন আমরা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করছি, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো রেজাল্টও দিয়েছে। আপনার বাচ্চার চোখের পাওয়ারটা যে বাড়বে না সেটা বলা যাবে না, কিন্তু রেট অফ ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধির শতকরা পার্সেন্টেজটা অনেক কম হবে। তো আপনার ডাক্তারবাবু নিশ্চয়ই এই ধরনের কিছু ড্রপ যদি আপনার বাচ্চার ক্ষেত্রে সেটা ইন্ডিকেটেড থাকে তাহলে সেটা নিশ্চয়ই বলবেন। চশমাটা পরাটা খুব জরুরি, এবং বছরে 2বার তো চোখের পরীক্ষা করবেন। আর একটা আমি টিপস আপনাকে বলে দিই, যেই সময় দেখবেন বাচ্চার শারীরিক গ্রোথ হচ্ছে অর্থাৎ লম্বা হচ্ছে, আপনি ধরেই রাখবেন সেই সময় তার মাইনাস পাওয়ার কিছুটা বাড়বে। বেশ, পরের প্রশ্নে যে ডক্টর শানলাল যে উনি স্কুইন্ট এবং ডিজিটাল আই স্ট্রেন নিয়ে তো আপনাকে আমরা বলছিলামই, আপনি সেটা শুনছেন। আর পরবর্তী আলোচনায় আরও কিছু কথা বলবো। আপনি যেটা জিজ্ঞেস করলেন স্ট্রেবিসমাস আর অ্যামব্লায়োপিয়ার তফাৎ, স্ট্রেবিসমাস মানে মেডিকেল টার্ম ফর স্কুইন্ট বা ট্যারা চোখ, তাকে আমরা স্ট্রেবিসমাস বলি। আর তার ইফেক্ট হচ্ছে অ্যামব্লায়োপিয়া বা লেজি আই। যে চোখটা ট্যারা হয়ে যায় তার দৃষ্টিশক্তি কম হয়, সেটাকে আমরা লেজি আই বলি। তো স্ট্রেবিসমাসটার একটা সমস্যা, তার ইফেক্ট হচ্ছে অ্যামব্লায়োপিয়া। আমরা দুটো এক জিনিস নয়। হ্যাঁ, সে তো বটেই। আমরা যে প্রশ্নটা করতে করতে দর্শক বন্ধুদের ফোনে চলে গেলাম যে ডিজিটাল আই স্ট্রেন, ওটার সম্বন্ধে আপনি যদি ডিজিটাল আই স্ট্রেন যেটা বললাম, প্রথম তো বললাম যে একটা ইলুমিনেটেড ডিভাইস, ঘন্টার পর ঘন্টা বাচ্চা যদি দেখে তার চোখের যে মাসেলসগুলো সেগুলো ওভার ইউজ হচ্ছে, সে রিল্যাক্স করতে পারছে না, সেখানে কনস্ট্যান্টলি একটা অ্যাকোমোডেটিভ স্টেটে থাকে, তখন চোখে এবং চোখের আশেপাশের মাসেলগুলোতে পেন হতে থাকে। ছবির মাধ্যমে যে আমরা কিভাবে, আমি বলছি ওইটাতে যেটা আমি দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা বেসিক্যালি ইউজ করি মানে কম্পিউটার, সেইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট।
ছবিটা যদি দেখো এই পাশের যে ছবিগুলো আছে, যেখানে আমরা কিভাবে মানে ছবিতে দেখাচ্ছে যে আমরা সাধারণত কিভাবে ব্যবহার করি কম্পিউটার, ওই চারটে ছোট ছোট ছবিতে দেখাচ্ছে আমরা নিজেদের পশ্চারটাকে ঠিক রাখি না। বাচ্চাও সে কম্পিউটারে যখন দেখছে তখন দেখুন কিভাবে সে দেখছে। আইডিয়াল যেটা হবে সেটা এই যে পাশের ছবিটা যেটা দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে এটাকে বলা হয় মানে আর্গোনমিক্যালি প্রপারলি ডিজাইন্ড কম্পিউটার টেবিল, যেখানে বসে কাজ করলে তোমার ডিজিটাল আই স্ট্রেন এবং মাসেল স্ট্রেন অফ দ্য বডি, সারা শরীরের কিন্তু স্ট্রেন হয় যখন আমরা অনেকক্ষণ ধরে চেয়ারে বসে কাজ করি। তো এইটা একটা মানে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর, ডিজিটাল আই স্ট্রেন অ্যান্ড ডিজিটাল মাসেল স্ট্রেন, ব্যাক পেন এবং সমস্ত কিছু এটার সঙ্গে রিলেটেড। তো সেই জন্যে মানে আরেকটা যেটা হয় ড্রাই আই হয়, আরেকটা ছবি আছে সেটাতে দেখলে বুঝতে পারবেন যে আমরা যখন কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি তখন আমাদের চোখে পলক পড়ার যে রেটটা সেটা অনেক কমে যায়, কারণ আমরা স্ক্রিনে যেটা ঘটছে সেটা থেকে চোখটা সরাতে পারি না। সেজন্য আমরা সবসময় চোখের পাতাটা খুলে রাখি, এবং এই ব্লিঙ্ক রেটটা কমে গেলে কি হয়, কর্নিয়ার ওপরে যে আমাদের টিয়ার ফিল্মের যে লেয়ারটা, আরেকটা ছবি আছে দেখো ওখানে, যেখানে আমরা ওই লাস্টের ছবি, আমরা ছবিতে ফিরে যাব তার আগে দর্শক বন্ধু একটু সঙ্গে রয়েছেন, আমরা একটু হ্যালো নমস্কার, কে বলছেন, আপনার সমস্যাটা যদি বলেন। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, শুনছি। নমস্কার, আমি হাওড়া জেলা কানপুর থেকে বলছি। আমার নাম অম্বরীশ। আমার ছেলের বয়স 13 বছর। ওর 2 বছর বেলা বয়স থেকেই, মানে ছেলের 2 বছর বেলা বয়স থেকেই ওর চোখ চুলকাতো, আর মাঝে মাঝে লাল হয়ে যেত, আর লাল হওয়ার পরেই হচ্ছে যে কেমন সাদা হচ্ছে পিছুটি টাইপের একটা আস্তরণ পড়তো, এবং ওটা 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত ওটা হতো, এবং মাঝে মধ্যেই ওটা হয়। এবং তখন ডাক্তার দেখানো হয়েছিল, বলছে যে বয়স মানে বড় হওয়ার সাথে সাথে এটা কমে যাবে এবং ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু এখনো সেটা মানে মাঝে মধ্যে হয়, কিন্তু একেবারে কিওর হয়নি। মানে এর কোনো প্রতিকার আছে কি? পড়তে বসলেই বেশিরভাগটা হয় সন্ধ্যাবেলার সময়ে, ঠিক যেই মুহূর্তে ওই 7টা নাগাদ বেশিরভাগ সময় হয়, পড়াশোনার সময় খুব অসুবিধা। খুবই উদ্বিগ্ন আপনি, বোঝাই যাচ্ছে। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলবো? হ্যালো, আমরা শুনছি, আপনি বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি শ্রীরামপুর থেকে বলছি। হ্যালো। হ্যাঁ আমরা শুনছি, আমরা সবাই শুনতে পাচ্ছি, বলুন। আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। আমি দুজন ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন, যে ইদানিং দেখা যাচ্ছে যে আপনার অনেক ছোট ছোট বাচ্চাদের জন্মের 8-10 দিনের মধ্যে বা 1 বছরের মধ্যে তাদের ক্যাটারাক্ট সার্জারি করাতে হচ্ছে আর কি। তা আমার প্রশ্ন, যে ক্যাটারাক্ট সার্জারির সময় যে লেন্সটা লাগানো হয়, এবার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে যখন ম্যাচিউর হয়ে যাবে, যখন অ্যাডাল্ট হয়ে যাবে, তখন তার লেন্স পরিবর্তন করার কোনো প্রয়োজন হয়? মানে তার তো লাইফটা অনেকটাই পড়ে থাকলো আর কি। খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। আমরা এই আলোচনাতেই যাচ্ছিলাম। ডক্টর রুদ্র, আসছি আপনার কাছে, আপনার এই ব্যাপারে কি মত? প্রথম প্রশ্নটার উত্তরটা আমি দিচ্ছি। একটু ছবিটা দেখলেই আপনি যে রোগের কথা বলছিলেন, আমি যে রোগ নিয়ে আলোচনা করলাম সেই রোগের ব্যাপারেই আপনি প্রশ্নটা করেছেন। এটার নাম ভার্নাল কনজাংটিভাইটিস। এর প্রকোপটা বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে এই স্প্রিং মানে মার্চ মাস থেকে শুরু করে এই মে জুন পর্যন্ত এর প্রকোপটা বেশি থাকে। সন্ধেবেলা বেশি প্রকোপটা হয়। কীরমভাবে প্রকোপটা হয়? ভীষণ চোখ চুলকায়, পরিভাষায় যাকে বলে রোপি ডিসচার্জ, অর্থাৎ লম্বা লম্বা পিছুটি বেরোয়। তো আমি যেটা বললাম, এর চিকিৎসা আপনাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে করাতে হয়। সাধারণত ডাক্তারবাবুরা কিছু অ্যালার্জির ওষুধ, এবং যেগুলো খুব বেশি পরিমাণ হয়, সেই বেশি পরিমাণটা হলেই তখন তাদের ক্ষেত্রে খুব হালকা ডোজ হলেও স্টেরয়েড দিতে হয়। এবং একটা ঘরোয়া পদ্ধতি হচ্ছে, সন্ধ্যাবেলা যখন এগুলো খুব চুলকোবে, একটু কোল্ড কম্প্রেস করলেই চুলকানিটা কিছুটা কমে। অর্থাৎ ফ্রিজ থেকে 2 টুকরো বরফ বার করে কাপড় দিয়ে মুড়ে যদি চোখের পাতার ওপর রাখা হয় 10-12 সেকেন্ড ধরে, তাতে কিন্তু এই ধরনের চুলকানি বা ইচিংটা কিছুটা কমবে। কিন্তু লং টার্ম ট্রিটমেন্ট ওষুধের মাধ্যমে কিন্তু করতে হবে, এবং যে ধুলো, কিছু কিছু অ্যালার্জেন, সেইগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। পরের প্রশ্নে যাই ডক্টর সান্যাল, যে ক্যাটারাক্ট নিয়ে যে সমস্যাটা উনি যে প্রশ্নটা করেছেন। বাচ্চাদের, শিশুদের ক্যাটারাক্টকে আমরা বেসিক্যালি 2 রকম ভাবে বা 3 রকম ভাবে ভাগ করতে পারি। একটা, যে শিশু ছানি নিয়ে জন্মাচ্ছে তাদেরকে আমরা কনজেনিটাল ক্যাটারাক্ট বলি, জন্ম সময়ই তার 2টো চোখে ক্যাটারাক্ট।
আরেকটা হচ্ছে আমরা ছবিতে দেখতে ডেভেলপমেন্টাল পাচ্ছি। ক্যাটারাক্ট, হ্যাঁ, আরেকটা হচ্ছে এইটা একদম জন্মের সময় যদি এরকম থাকে, শিশুর জন্মের পরে কয়েক মাস মানে কয়েক দিনের মধ্যেই যদি এরকম ডায়াগনোসিস হয়, তাহলে সেটাকে কনজেনিটাল ক্যাটারাক্ট মানে বলি। মনিটা একেবারে সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে। এটার অন্য সাদা রিফ্লেক্সের অন্য কারণ আছে যেগুলো আমরা আলোচনা করব। তো এই যে বাচ্চা যার জন্মের সময়েই ছানি ধরা পড়েছে, তাদের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত যদি দুটো চোখে ক্যাটারাক্ট থাকে তাহলে লেন্স লাগানোর কথাটা ভাবি না। আমরা শুধু ক্যাটারাক্টটা অপারেশন করি এবং জায়গা রাখি যাতে পরবর্তী পর্যায়ে যখন সে বড় হবে তখন আমরা লেন্স তাকে বসাতে পারবো। তো এটা এই পদ্ধতিটাকে আমরা এফএকিয়া বা উইদাউট লেন্স সার্জারি করতে মানে প্ল্যান সেভাবে আমরা করি যাতে, এবং এই যে সময়টা যতদিন তার লেন্স লাগানো না হচ্ছে ততদিন ওই মোটা পাওয়ারের চশমা বা যদি বাবা মা মানে কন্ট্যাক্ট লেন্স পরাতে পারেন সেইভাবে তাকে দেখানোর চেষ্টা করি আমরা টিল দ্য এজ যেখানে আমরা লেন্স লাগাতে পারবো। আরেকটা যেটা হয় সেটা 1 বছর বা 2 বছর বয়সে গিয়ে দেখা যাচ্ছে তার ক্যাটারাক্ট হচ্ছে, সেটা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট বলে। সেই ডেভেলপমেন্টাল ক্যাটারাক্টের ক্ষেত্রে আমাদের আইওএল পাওয়ার ক্যালকুলেশন আমরা করতে পারি। এটা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট একটু বড় বয়সে ধরা পড়েছে, সেক্ষেত্রে আমরা আইওএল পাওয়ার ক্যালকুলেশন করতে পারি এবং সেই আইওএল তাতে সেই অনুযায়ী আমরা তার একটা ক্যালকুলেশন আছে, সেই অনুযায়ী আমরা আইওএল প্লেস করি এবং তার রিফ্র্যাক্টিভ একটা কারেকশন বা চশমার একটা কারেকশন ভবিষ্যতে প্রয়োজন হয় এবং সেটা ধীরে ধীরে হয়তো বাড়তে পারে। তো সেইটা যেহেতু এটা গ্রোয়িং আই, যেহেতু তার কমপ্লিট গ্রোথটা হয়নি, সেই জন্য এই আইওএল পাওয়ারটা সবসময় যে এক্স্যাক্টলি বড়দের যেরকম আমরা অপারেশন করি এবং 0 টার্গেট করে আমরা আইওএল পাওয়ার দিই, বাচ্চাদের ক্ষেত্রে সেটা হয় না। রেসিডুয়াল বা যেটা থেকে যায় রিফ্র্যাক্টিভ এরর, সেটা চশমা বা কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে আমরা কারেক্ট করতে পারি। আর সেকেন্ডারি আইওএল করি যাদের ছোটবেলায় শুধু লেন্স ছাড়া অপারেশন করা হয়েছে, তাদেরকে আমরা যখন আবার অপারেশন করি তখন তাদের একটু বড় হয়ে গেলে, যখন তাদের আইবলের গ্রোথটা কমপ্লিট হয়, তখন আমাদের আইওএল পাওয়ার ক্যালকুলেশন করাটা সোজা হয় এবং সেক্ষেত্রে আমরা অনেকটা কাছাকাছি 0-র কাছাকাছি আইওএল পাওয়ার দিতে পারি। তার মানে একবার লেন্স বসে গেলে সেটা আর সরানো হয় না। লেন্স একবার এক্সপ্লান্ট করে আবার লেন্স এক্সচেঞ্জ করা ছোটবেলায় হয়ে গেছে, সেটা খুব ডিফিকাল্ট, সেটা চোখের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে এখন আরো অনেক ধরনের পদ্ধতি এসেছে, যেমন বড় হয়ে গেলে তার যদি অনেকটা পাওয়ার থাকে সেগুলোকে যেমন আমরা এমনি পাওয়ার কারেকশনের জন্য ব্যবহার করি, যেমন লেজার দিয়ে কারেক্ট করতে পারি বা ইন্ট্রাঅকুলার অন্য লেন্স, পিগিব্যাক লেন্স দিয়ে কারেক্ট করতে পারি। সেগুলো তো টেকনিক্যাল ডিটেল অত ডিসকাস করার এখানে স্কোপ নেই, কিন্তু এটা মনে রাখার দরকার যে 1 বছরের নিচে হলে আমরা খুব একটা এখনো, যদি বাইনোকুলার ক্যাটারাক্ট হয়, দুটো চোখে ক্যাটারাক্ট থাকে, সেক্ষেত্রে আমরা লেন্সটাকে উইথহোল্ড করি। আর যদি একটা চোখে থাকে সেক্ষেত্রে আমাদের খুব ডাইলেমা থাকে, হয়তো দিতে হয়, কিন্তু কন্ট্যাক্ট লেন্স রিহ্যাবিলিটেশন করে পরে লেন্স দিলে রেজাল্ট বেটার পাওয়া যায়। বেশ, আমরা যখন চোখের ছানি বা সাদা যে অংশটা দেখছি সেটা নিয়ে আলোচনা যখন করছি, ডক্টর রুদ্র, আর কি কি কারণে চোখের মণি সাদা হতে পারে? আচ্ছা, যে ছবিটায় আমরা দেখছি তাতে একটা দেখতে পাচ্ছি একটা বাচ্চার চোখের দুটো অংশ সাদা। এইটাকে পরিভাষায় বলা হয় হোয়াইট পিউপিলারি রিফ্লেক্স, অর্থাৎ চোখের পিউপিল বা কনিনিকার মধ্যে সাদা জিনিস দেখা যায়। তো এই জিনিসটা ইজ আ অপথ্যালমিক বা মেডিকেল ইমার্জেন্সি। কেন ইমার্জেন্সি? কারণ চোখের ক্ষেত্রে বাচ্চাদের একটা ক্যান্সার হয় যার নাম হচ্ছে রেটিনোব্লাস্টোমা। সেই ধরনের ক্যান্সার কিন্তু এরমভাবে প্রাথমিকভাবে প্রকাশ পায়, অর্থাৎ একটা বাচ্চা যে সাদা চোখ নিয়ে এরকম এলেই প্রথমে কিন্তু আমাদের একটা ডায়াগনোসিসে না পৌঁছে আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু দেখার চেষ্টা করব যে এই সাদা অংশটা কেন হয়েছে। যেমন একটা ছবি আমি আপনাদের দেখাচ্ছি, এক্ষুনি দেখানোর চেষ্টা করছি। সেই ছবিটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন একটা বাচ্চার চোখে ক্যান্সার হলে কি অবস্থা হয়। আপনি এই বাঁদিকের ছবিটা যদি দেখতে পাবেন এই বাচ্চাটার ডান দিকের চোখে ঠিক ছানির মতো দেখতে একটা সাদা অংশ হয়ে গেছে তার তারার মধ্যে, কিন্তু দেখবেন 3 মাস পরেই বাচ্চাটার চিকিৎসা না করিয়ে কি অবস্থায় দাঁড়িয়েছে, এবং এইটা বাচ্চাদের একটা চোখের ক্যান্সার এবং এর থেকে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। এবং প্রয়োজনে বাচ্চার চোখটা কিন্তু তুলে ফেলতে হয় যদি এই ডান চোখের ছবির দশায় না আসে। ডান চোখের ছবির মতো যদি দশায় আসে সেই পেশেন্টের প্রাণ সংশয় থেকেই যায়।
কিন্তু বাঁদিকের যে ছবিটা আছে অর্থাৎ চোখের সাদা অংশ, সেই সাদা অংশটাকে যদি আমরা কিছু পরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি অ্যাজ রেটিনোব্লাস্টোমা, তাহলে চোখটা তুলে ফেললেই সেই পেশেন্টের প্রাণ সংশয় থেকে আমরা বাঁচব। এটা গেলাম সবচেয়ে যেটা বিপজ্জনক জিনিস, হোয়াইট পিপুলারি রিফ্লেক্সের থেকে আমরা যেটা ভাবতে পারি। এবার দ্বিতীয় একটা জিনিস, তাকে আমরা বলি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি। এই ক্ষেত্রেও কিন্তু চোখে এরকম সাদা পর্দা দেখা যায় এবং সেটাও কিন্তু এই রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটির একটা সিমটম। ছোট্ট করে খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি কি। বাচ্চার জন্ম মায়ের জেস্টেশনাল এজের 34 মাসের মধ্যে, অথবা বাচ্চা যদি জন্মায় 2000 গ্রামের কম ওজন নিয়ে, অথবা বাচ্চা জন্মাবার আগে এবং পরে মা অসুস্থ বা বাচ্চা অসুস্থ হন, অথবা বাচ্চাকে এনআইসিইউতে বা পিআইসিইউতে ট্রিটমেন্ট করতে হচ্ছে বাচ্চার জন্মের পর, এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে চোখের রেটিনার ডেভেলপমেন্টটা ঠিক নর্মাল টাইমে যেটা হওয়ার হয় না, যার ফলে ওর চোখের রেটিনাটা, এই ছবিটার মাধ্যমে আমরা দেখতে পাবো চোখের রেটিনার যে ডেভেলপমেন্টটা নর্মাল একটা বাচ্চার ক্ষেত্রে হয় তার ক্ষেত্রে অনেক পরে হয়। এবং কম ডেভেলপমেন্ট হওয়ার জন্যে যেই জায়গাটা ডেভেলপমেন্ট কম হয়েছে সেই জায়গা থেকে কিছু অ্যাবনর্মাল শিরা এবং উপশিরা তৈরি হয়, যেটা পরবর্তীকালে চোখের ভেতর ব্লিডিং সৃষ্টি করায় এবং ট্রিটমেন্ট যদি না হয় তাহলে তার ক্ষেত্রে রেটিনাল ডিট্যাচমেন্ট পর্যন্ত হতে পারে। সেই জন্য নিয়ম হচ্ছে যে ক্রাইটেরিয়াগুলো বললাম, অর্থাৎ 34 সপ্তাহের মধ্যে বাচ্চা যদি আগেই জন্মে যায়, 2000 গ্রামের কম যদি বাচ্চার ওজন হয় এবং জন্মের পরেও যদি অনেক রকম বিভিন্ন রকম অসুস্থতায় ভোগে, পিরিয়ডিক রেটিনা চেক আপ কিন্তু খুব জরুরি। এই পিরিয়ডিক চেক আপের মাধ্যমে কিন্তু রোগটা সঠিক সময় ধরা যাবে এবং তার যে সমস্ত চিকিৎসাগুলো হয় তার মাধ্যমে কিন্তু বাচ্চার চোখটাকে সুস্থ করা যেতে পারে। বেশ, দর্শক বন্ধু খুব সুন্দর করে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আমাদের বললেন। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি হ্যালো, হ্যাঁ বলুন, আপনার সমস্যাটা কি? হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে হেমকান্ত মাইতি বলছি। আমার ছেলের ছোটবেলায় এমব্লায়োপিয়া হয়েছিল, ওই প্রাইমারিতে যখন পড়তো, ওটা অকুলেশন থেরাপি করে আপনার যেটা হচ্ছে একটা চোখে 6/9 আর একটা 6/6, কিন্তু সে এখন চশমাই পড়ে না। হি ইজ নাও গ্রোন আপ, ইউএসএ থাকে, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু কন্টিনিউ তো ল্যাপটপ ইউজ করে বা কম্পিউটারে, তাহলে চোখে চশমা ইউজ করে না। তাহলে মানে কি করা উচিত, চশমা পড়া উচিত, এই ব্যাপারে যদি অ্যাডভাইস করেন। ডক্টর সান্যাল। অ্যাম্বলিওপিয়া চিকিৎসা করার পরে সাকসেসফুলি যদি সে তার দৃষ্টি দুটো চোখে কাছাকাছি এসে গিয়ে থাকে তাহলে এটা খুব ভালো কথা। আর 2 নম্বর হচ্ছে সে এখন অ্যাডাল্ট, কাজে তার রিফ্র্যাকশন করিয়ে তার পাওয়ারের সমস্যা থাকলে সেটা তো অবশ্যই পড়া উচিত চশমাটাকে। আবার নতুন করে অ্যাম্বলিওপিয়া হবে না, নতুন করে বড় বয়সে গিয়ে অ্যাম্বলিওপিয়া হয় না। অ্যাম্বলিওপিয়াটা ওই যে বলেছিলাম যে ছোটবেলায় একটা স্টেজের পরে গিয়ে আর অ্যাম্বলিওপিয়া ভালো হয় না, আর অ্যাম্বলিওপিয়া শুরুও হয় না। বাই 7 to 8 years এটা কমপ্লিট হয়ে যায়। এই দৃষ্টির বারটা যদি খুব ছোট থেকে চিকিৎসা করে থাকেন তাহলেই ভালো রেজাল্ট পেয়েছেন, দুটো চোখের কাছাকাছি দৃষ্টি এসেছে। এখন বড় হয়ে যাওয়ার পরে তার প্রয়োজনে তার যদি চশমা ব্যবহার করতে হয় সেটা করতে হবে, আর ব্যবহার না করলে অ্যাম্বলিওপিয়া আর হবে না। তার অন্য স্ট্রেন হতে পারে, তার চোখের দেখতে অসুবিধা হতে পারে চশমা ব্যবহার না করলে। অ্যাম্বলিওপিয়াটা লেজি আই আর হবে না। যেহেতু অ্যাম্বলিওপিয়া বলছেন, আসছে স্কুইন্টে, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। স্কুইন্টে কি অপারেশন করা প্রয়োজন? টেরা চোখ যেটা, সেখানে কি অপারেশন করার কোনো পদ্ধতি রয়েছে? টেরা চোখটা আমি আগেও বলেছিলাম যে দুটো রকমের সাধারণত আমরা পাই। একটা কনভার্জেন্স স্কুইন্ট, যেটা একটা মণি নাকের দিকে চলে আসে আর একটা বাইরের দিকে চলে যায়, তো এটাকে কনভার্জেন্স স্কুইন্ট বলে। আমরা ছবিতেও দেখতে পাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে দর্শক। কনভার্জেন্স স্কুইন্ট, যাদের কনভার্জেন্স স্কুইন্ট থাকে তাদের এটা ডাইভার্জেন্স স্কুইন্টের ছবি, একটা চোখ বাইরের দিকে চলে গেছে। তো সাধারণত আমরা 2 রকম পাই। একটা কনস্ট্যান্ট স্কুইন্ট পাই, যেটা কনভার্জেন্স স্কুইন্টে বেশি পাই। যাদের ভিতর দিকে টেরা থাকে তাদের ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট স্কুইন্ট বেশি পাই। সেক্ষেত্রে খুব ছোটবেলায় অনেক সময় দেখা যায় তাদের হাই প্লাস পাওয়ার আছে। সেই হাই প্লাস পাওয়ার যদি আমরা কারেক্ট করতে পারি তাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে কিন্তু এই টেরাটা ঠিক হয়ে যায়। সেটাকে আমরা অ্যাকোমোডেটিভ ইসোট্রোপিয়া বলি।
আবার কিছু ক্ষেত্রে আমরা দেওয়ার পরেও কিছুটা ট্যারা থেকে যায়, তো সেই যে পার্ট রেসিডুয়াল যেটা বা পার্শিয়ালি অ্যাকোমোডেটিভ ইসোট্রোপিয়া, সেটা একটা বয়সে যদি দেখা যাচ্ছে যে তার দৃষ্টিশক্তিও কম হচ্ছে, তার সে অক্লুশনও ঠিকমতো করছে না, তখন আমরা চেষ্টা করি তাকে অপারেশন করে চোখটা সোজা করে দেওয়ার। সেটা ছোট বয়সেই করা হয়। আরেকটা যেটা ভ্যারাইটি আমরা পাই সেটা ইন্টারমিটেন্ট স্কুইন্ট, বা কখনো কখনো সোজা কখনো কখনো ট্যারা। এটা খুব কমন, এই যে ইন্টারমিটেন্ট ডাইভারজেন্স স্কুইন্ট। অনেকেই এটা কমপ্লেন করেন যে আমার বাচ্চা যখন দূরে তাকিয়ে আছে বা কিছু দেখছে না, অন্যমনস্ক আছে, একটা চোখ ট্যারা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সেটাকে ইন্টারমিটেন্ট ডাইভারজেন্স স্কুইন্ট বলি। তো ইন্টারমিটেন্ট ডাইভারজেন্স স্কুইন্টে আমরা যেটা বলি যে তার বয়স কত, তার বয়স কত, সে কতটা সময় তার জেগে থাকা অবস্থায় কতটা সময় তার চোখটা ট্যারা থাকছে, বা বেশিরভাগ সময় ট্যারা থাকছে মানে কিনা। মাঝে মাঝে ট্যারা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার সোজা হয়ে যাচ্ছে। যদি বেশিরভাগ সময় ট্যারা থাকে তাহলে সার্জিক্যাল কারেকশন বা অপারেশন করে ঠিক করতে হয়। আর যদি বেশিরভাগ সময় সোজা থাকে তাহলে আমরা ওয়েট করতে পারি কিছুদিন। এবং যাদের অল্টারনেট, মানে একটা চোখ কখনো ডান চোখ বা কখনো বাঁ চোখ ট্যারা হয়, তাদের ক্ষেত্রে লেজি আয়ের সম্ভাবনাটা কম। অলস চোখ যেটা আমরা, সেটা যদি কনস্ট্যান্ট স্কুইন্ট একটা চোখে থাকে তাদের লেজি আই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি কখনো ডান চোখ কখনো বাঁ চোখ অল্টারনেটলি ট্যারা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দৃষ্টির খুব একটা তারতম্য পাই না বা লেজি আই খুব একটা পাই না। তো তাদের ক্ষেত্রে আমাদের হাতে কিছুটা সময় থাকে অপারেশন করে ঠিক করার জন্য। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, শুনছি সমস্যাটা। হ্যালো, বলুন, আমরা শুনছি। হ্যালো হ্যালো, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। নগর থেকে তুষারকান্তি পাল বলছি। হ্যাঁ, আমার ভাইপোর বয়স 12 ক্লাসে পড়ে, 17 থেকে 18। জন্মবার পর থেকে চোখগুলো, দুটো চোখই লালচে হয়ে যায়। কেমন? দুটো চোখই লালচে হয়ে যায়, আর খালি কন্টিনিউয়াস, আর জল পড়ে। আর ডাক্তারদের দেখিয়েছিলেন ডাক্তারবাবুদের, ওনারা বললো এটা অ্যালার্জি, বয়স হলে ঠিক হয়ে যাবে। আজকে 17-18 বছর বয়স হয়ে গেল, বয়স তো হয়েছে, এখন সমস্যার সমাধান হচ্ছে না কিছুতে। মানে নিশ্চয়ই খুবই কষ্টকর জিনিস, এতদিন এতগুলো বছর ধরে বাচ্চাটি কষ্ট পাচ্ছে। ডক্টর রুদ্র, আপনি যদি একটা, উনি যে ধরনের লালের কথা বললেন সেটা আমি ছবির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এই ধরনের লালচে হওয়ার সম্ভাবনাটা, এটা এক ধরনের অ্যালার্জিক কনজাংটিভাইটিস। আমি যে কথাটা বললাম যে একটা বয়সে গিয়ে এটা আটকে যায়, এটা সত্যি, ওনার ডাক্তারবাবু যেটা বলেছেন এটা সত্যি। কিন্তু কারণগুলো যদি বেশি মাত্রায় থাকে, অর্থাৎ ও যে জলে চান করে সেই জলের মাধ্যমে, সেই জলে বা বিশেষ করে গ্রামাঞ্চলে যারা পুকুরে চান করে তাদের ক্ষেত্রে এবং খুব বেশি হয়, এবং কিছু কিছু গ্রাম অঞ্চলে বা কিছু কিছু জায়গায় এক ধরনের ফুলের রেণু এই ধরনের অ্যালার্জির সৃষ্টি করে। এবং খুব রোদ্দুরে যারা কাজ করে, খুব ডাস্টি কন্ডিশন, মানে যেখানে খুব ধুলো বালি উঠছে, সেই ধরনের কন্ডিশন কিন্তু যে কোনো বয়সে একজন মানুষের ক্ষেত্রে অ্যালার্জি করতে পারে। অর্থাৎ সে মেন অ্যালার্জির বয়সটা পেরিয়ে গেল, তার কিন্তু অ্যালার্জির কারণগুলো বেশি মাত্রায় নিশ্চয়ই রয়ে গেছে, তার জন্য কিন্তু তার একটা ক্রনিক বা রেকারেন্ট অ্যালার্জি রয়ে গেছে। সেক্ষেত্রে তার উচিত কিন্তু যে কারণগুলোর জন্য অ্যালার্জি হচ্ছে খুব সুচতুরভাবে সেই পরিবেশটাকে অ্যাভয়েড করা। আরো দর্শক বন্ধু রয়েছেন, বোঝাই যাচ্ছে বহু মানুষ আমাদের আজকে অনুষ্ঠান দেখছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন, শুনছি। আমি নিউটাউন থেকে বলছি। আচ্ছা, আমার মেয়ে একটা চোখের 16 বছর বয়স, একটা চোখের পাওয়ার -6.25, আরেকটার -6.5। আমার একটাই প্রশ্ন যে ও তো এখন পড়াশোনা করছে, মোবাইলটা খুব ব্যবহার করতে হয়, তাই এই যে চোখের কিছু কি এক্সারসাইজ বা কিছু এমন কিছু মানে প্রথা আছে যাতে এই পাওয়ারটা ওর একটু কমের দিকে, মানে পাওয়ারটা যে বাড়ছে, লম্বাও হচ্ছে, আপনারা বললেন লম্বা হলে হবে, তাই এটাকে রেজিস্ট করবার মতন কোনো কিছু কি আমরা কোনো কিছু পেতে পারি, অ্যাডভাইস পেতে পারি আপনাদের কাছে? হ্যাঁ, ডক্টর সান্যাল। না, অ্যাকচুয়ালি মায়োপিয়া যেটা আপনার মেয়ের হয়েছে সেটা রোধ করার কোনো পদ্ধতি তো জানা নেই। একটা বয়স পর্যন্ত এটা বাড়ে, যতদিন আমাদের বৃদ্ধি হয়, যতদিন আমাদের গ্রোথ হয়, ততদিন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি হয়। আমি খুব সহজভাবে বলি, যতদিন জামা জুতোর সাইজ বাড়ে ততদিন চোখের পাওয়ার বাড়ে। এটা খুব সহজ করে যদি বোঝাতে পারি তাহলে সে জন্য বলি যে একটা বয়সের পরে তো আর জামা জুতোর সাইজ বাড়ে না,
তখন আর আমাদের মাইনাস পাওয়ারও বাড়ে না। তো সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কোনো পদ্ধতি নেই যাতে আপনার পাওয়ারটাকে কমিয়ে দেওয়া যাবে বা রোধ করে রাখা যাবে, তো সেটা আপনাকে মেনে নিতে হবে। এবং পাওয়ার চশমা রেগুলার ব্যবহার করবেন, এবং একটা স্টেজে যখন সেটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে বা আর ফার্দার বাড়বে না, তখন যে যে পদ্ধতি অ্যাভেলেবেল আছে সেগুলোর কথা ভাবতে হবে। লেজারের সাহায্যে কারেকশন, বা এখন ইন্ট্রাঅকুলার কন্ট্যাক্ট লেন্স বা ফেকিক আইএলও করা হয়, সেগুলো নিয়ে আমরা যখন অনেকটা বেশি মায়োপিয়া হয় তাদের ক্ষেত্রে করে থাকি। কাজেই এখন অনেক আনসার্স আছে চশমা থেকে বেরিয়ে যাওয়ার, কিন্তু চশমার পাওয়ার বাড়বে না এমন কিন্তু সার্জারি এখনো হয়নি। যতদিন আমাদের বৃদ্ধি হবে ততদিন পাওয়ার বাড়ার সম্ভাবনা থাকবে। এবং স্কুলে যাওয়ার আগে অবশ্যই শিশুর চোখের একটা চেক আপ করিয়ে নেওয়া উচিত, তার পাওয়ার আছে কি নেই সেটা জানার জন্য, যাতে খুব অল্প বয়সী চিকিৎসা শুরু হয়ে যেতে পারে। ডক্টর রুদ্র, শেষ করার আগে কোনো টেক হোম মেসেজ দর্শক বন্ধুদের জন্য? এইটা আমি বলবো যে এখন সরকার থেকে বেশ কিছু হেলথ রিলেটেড স্কিম এসছে, তার মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাচ্চাদের এই পাওয়ার ডায়াগনোসিসের ব্যাপারে একটা স্কুল হেলথ প্রোগ্রাম। তাতে কি হয়, বছরে একবার বা দুবার বিভিন্ন চক্ষু হাসপাতাল থেকে চক্ষু চিকিৎসক এবং অপটোমেট্রিস্টরা তারা গিয়ে বাচ্চাদের চোখের চেক আপ করেন। তারা সেখানে কি করেন, মেনলি তার দৃষ্টিটা কত একটা নির্দিষ্ট মাপের মাধ্যমে সেটাকে মাপেন। যেসব বাচ্চারা সেইগুলো পুরোপুরি পড়তে পারে, অর্থাৎ 6/6 বা 20/20 ভিশন যে সকল বাচ্চাদের থাকে, তখনকার মতো জানা গেল যে তারা সঠিক দেখে, সেই মুহূর্তে তাদের কোনো সমস্যা নেই। এবং যেসব বাচ্চারা দেখা গেল যে ওই 6/6 বা 20/20 থেকে দৃষ্টিটা কম হচ্ছে, তাদের কিন্তু অবশ্যই কোনো কোয়ালিফাইড অপটোমেট্রিস্ট অথবা অপথ্যালমোলজিস্টের কাছে গিয়ে তার চোখে কোনো রোগ আছে কি না, এবং রোগ না থাকলে কোনো পাওয়ার আছে কি না, এইগুলো কিন্তু মাপ করা, এবং মাপ করে যদি কোনো পাওয়ার বেরোয় সেই পাওয়ারের চশমা পরা, বা যদি কোনো রোগ থাকে তার রোগের চিকিৎসা করাটা খুব জরুরি। সেই জন্য স্কুল হেলথ প্রোগ্রাম এখন একটা খুব জরুরি সরকারি স্কিম। বেশ, ডক্টর সান্যাল, আপনার তরফ থেকে যদি কোনো শেষ মুহূর্তের বার্তা থাকে? আমি সবসময় যেটা বলি, যে এটা আবার রিপিট করছি, যে ইমিডিয়েটলি মানে জন্মাবার ঠিক পরে একবার চোখের চেক আপ, একজন দরকার হলে একজন অপটোমেট্রিস্ট বা একজন পিডিয়াট্রিশিয়ান নিজেও টর্চ লাইট এক্সামিনেশন করবেন। যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, মানে চোখটা ট্যারা, চোখে হোয়াইট রিফ্লেক্স পাওয়া যাচ্ছে যেটা দেখানো হলো, যে জন্মগত ছানি আছে কিনা, বা চোখের অন্য কোনো সমস্যা গঠনগত যদি থাকে, সেটা যাতে আর্লি ডায়াগনোসিস হয় এবং তার চিকিৎসা করা যায়। 4 to 5 ইয়ার্স, মানে 4-5 বছর বয়স, যখন বাচ্চা স্কুলে যাচ্ছে সেই সময় একবার রুটিন চেক আপ করানো। যদি সমস্যা থাকে সেই সময় যদি আমরা সেটাকে সমাধান করতে পারি, ভবিষ্যতে লেজি আই, অ্যাম্বলিওপিয়া এগুলোর সম্ভাবনা কমে। এবং যাদের ক্ষেত্রে পাওয়ারের সমস্যা আছে তাদের রেগুলার চশমা ব্যবহার করা এবং রেগুলার আই চেক আপ, মানে রুটিনভাবে তার বছরে তার বৃদ্ধি অনুযায়ী, তার পাওয়ারের বৃদ্ধি অনুযায়ী তাকে 6 মাস বা 1 বছরে একবার করে ঠিকমতোভাবে চোখের চেক আপ করানো। এই কটা জিনিস মেনে চললে আমরা অনেকগুলো জিনিস, যেগুলো পরবর্তী পর্যায়ে বড় হলে একটা আর কিছু করার থাকে না, সেই স্টেজটা পৌঁছানোর আগেই আমরা অনেকগুলো চিকিৎসা করে তাকে স্বাভাবিক দৃষ্টি দিতে পারি। বেশ, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে আগামী 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস, এবং সেই উপলক্ষে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অধ্যাপক ডাক্তার সৌমিক ঘোষ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা, ও ডক্টর সুনীল বরণ দাস চক্রবর্তী, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। সঞ্চালনা করবেন তনয়া ঘোষ। শিশুদের চোখের সমস্যা কিন্তু খালি চিকিৎসা বিজ্ঞানেই আটকে নেই, এটা তার বেড়ে ওঠা, তার সামাজিক স্বীকৃতি, তার আত্মবিশ্বাসের সাথেও জড়িয়ে রয়েছে। তাই আমাদের সকলকে একসাথে এগোতে হবে, বাবা মা, চিকিৎসক, স্কুলের শিক্ষক শিক্ষিকারা, সবাই যেন এই লড়াইয়ে একসাথে আমরা নামতে পারি। কারণ একটি চোখ বাঁচানো মানে একটি শিশুর জীবনকে আমরা নতুন করে আলো দেখাতে পারবো। সেটাই তার জীবনের বায়োস্কোপ, সেটাই তার জীবনের টেলিস্কোপ। সকলে ভালো থাকবেন। দূরদর্শনে আসার জন্য আপনাদের আরও একবার ধন্যবাদ জানাই। নমস্কার।